বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় ৮ দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটাকে আমরা অবচয় হিসাবের অধ্যায় বলে থাকি, সেই অধ্যায়ের আজকে ৪ নম্বর ক্লাসে আমরা হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2015 থেকে 2019 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই রাজশাহী বোর্ড 2015, 2016, 17, 18, 19 এর যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান নেব। আশা রাখি তোমরা আমার সাথেই থাকবে। তো বরাবরের মতো আজও আমি এস.এম. বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। চলো শুরু করা যাক। দেখো, সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা দেখব সেটি হলো রাজশাহী বোর্ড 2019। এটি দেখো কি এসেছিল, মল্লিক কোম্পানি 2018 সালে পহেলা অক্টোবর, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2018 সালে কিন্তু 3 মাস হিসাব কাউন্ট হবে। 1,80,000 টাকা ব্যয়ে একটি নতুন মেশিন ক্রয় করে। ওকে, মেশিনটির আয়ুষ্কাল অনুমান করা হয় 5 বছর। ঠিক আছে, আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয় 20,500 টাকা। ওকে, প্রতিষ্ঠানটি 31 ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ করে। ঠিক আছে, আমরা প্রশ্নটা পড়ে নিলাম, উদ্দীপকটা পড়ে নিলাম। ক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সরলরৈখিক পদ্ধতিতে 2018 সালের অবচয়ের পরিমাণ নির্ণয় করো। এখন 2018 সালের অবচয় আমরা তো জানি, সরলরৈখিক পদ্ধতিতে মেশিনের মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে দিয়ে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে দিলেই অবচয় বের হয়ে যায়, কিন্তু সেটাই বের হবে 18 সালে জন্য, সেটাই বের হবে। কিন্তু কাহিনী হলো 18 সালে এই মেশিনটা পুরো বছর ইউজ করা হয়নি। 18 সালে পহেলা অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ইউজ করা হয়েছে, তাইলে এক বছরের অবস্থা কিন্তু এখানে ধরা যাবে না। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কত মাস? 3 মাস। এই 3 মাসের অবস্থায় ধরতে হবে। তো আমরা ওই সরলরৈখিক সূত্র ইউজ করব, মেশিনের মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হলো 31,950। এটা বার্ষিক অবস্থায় সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবস্থায় বের হয়ে গেল। কিন্তু 2018 সালের অবস্থায় হবে এই 31,900-কে 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব, কারণ 3 মাস ইউজ করা হয়েছে, এই জন্য 3 দিয়ে গুণ। তো এটা রেজাল্ট আসবে 7,975 টাকা। এটি ক নম্বর প্রশ্নের অ্যান্সার। খ নম্বর প্রশ্ন বলছে, মল্লিক কোম্পানির বইতে 2018 সালে প্রয়োজনীয় জাবেদা দেখাও। তো 2018 সালে মেশিন ক্রয় করছি, এটার জন্য একটা জাবেদা। 2018 সালে আবার অবস্থা হয়েছে, সেটার জন্য জাবেদা। তো মেশিন ক্রয় করলে মেশিন হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট, আর অবচয়ের দুইটা জাবেদা থাকে, অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট, আর আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট, তাই না? তো অবচয় কত বেরোলো? 7,975 টাকা। তো দেখো এটা আমরা জাবেদা করে ফেলবো। মেশিন হিসাব ডেবিট, এটা যে তারিখে ক্রয় করছি সেই তারিখটাই দিতে হবে, অক্টোবরের 1 তারিখ। নগদান হিসাব ক্রেডিট 1,80,000 টাকা দিয়ে দিলাম। এরপর অবচয় আসবো, অবচয় হিসাব ডেবিট 7,975 টাকা, পঞ্জীভূত অবচয় ক্রেডিট 7,950 টাকা, 75 টাকা। এরপর আয় সারাংশ ডেবিট 7,975 টাকা, অবচয় হিসাব ক্রেডিট 7,975 টাকা। এটা খ নম্বর প্রশ্নের সমাধান গেল। গ নম্বর প্রশ্ন বলছে, প্রথম বছর শেষে মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো। তো হিসাব যেহেতু বলেছে তাইলে খতিয়ান করতে হবে, তাহলে অবচয় এবং মেশিন। তো অবচয়ের এখানে কয়টা জাবেদা পাইলাম? অবচয় হিসাব দুইটা পেয়েছি, মেশিন পেয়েছি একটা। তো দেখবো মেশিন হিসাব 2018 সালে নগদান হিসাব, এখানে মেশিন হিসাব যেহেতু ডেবিট ছিল তাহলে মেশিন হিসাব ডেবিট, ডেবিটে করে টাকা বসাবো, বিবরণে করে তার বিপরীত হিসাবটা বসাইতে হবে। নগদান হিসাব বসাই দিলাম, জের বসাই দিলাম, 18 সালে একটাই ছিল। এরপর অবচয় হিসাব, অবচয় আসবো। প্রথমে কি করব, 18 সালে প্রথম অবচয় হিসাব ডেবিট ছিল, পঞ্জীভূত অবচয় ক্রেডিট ছিল, তাহলে বিবরণে করে পঞ্জীভূত অবচয় বসাই দেব, ডেবিট করে টাকা বসাইলাম, জের নামাই দিলাম। এরপর পরের অবচয়টা ছিল ক্রেডিট, আয় সারাংশ ছিল ডেবিট, তাহলে ক্রেডিট করে টাকা বসাবো, বিবরণী করে আয় সারাংশ লিখবো, লিখে জের করে দেবো। জের আগে ডেবিট জের আর ক্রেডিট জের দুটো মিলে জিরো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এরপর দ্বিতীয় প্রশ্নটা আসে। দ্বিতীয় প্রশ্নটা এটা রাজশাহী বোর্ড 2018-তে এসেছিল, সাথে আরও 2-3টা বোর্ড ছিল, তাই না? রাজশাহী বোর্ডের সাথে যে 4টা বোর্ড থাকে, যে কম্বাইন বোর্ড ছিল, সেগুলোও ছিল। আচ্ছা,
কি বলেছে দেখো, শান্তা এন্টারপ্রাইজ 2017 সালে 1 জানুয়ারি মাসে 5 লাখ টাকার মূল্যের একটি মেশিন ক্রয় করে। ওকে, মেশিনটির বহন খরচ 10,000 টাকা, সংস্থাপন ব্যয় 30,000 টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। ওকে, তাহলে মোট খরচ হয়ে গেল কত? 5,10,000 আর 30,000 যোগ করলে কত হয়? 5,40,000। মেশিনটির অনুমিত আয়ুষ্কাল 10 বছর, ঠিক আছে। ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। ওকে, প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়, ঠিক আছে। স্থির কিস্তি পদ্ধতিতে অবশ্যই ধার্য করো। স্থির কিস্তি পদ্ধতি আর সরলরৈখিক পদ্ধতি একই পদ্ধতি। তোমরা আবার ভাবো না যে সরলরৈখিক পদ্ধতি পড়ে আসছি, স্থির কিস্তি পদ্ধতি তো কখনো পড়ি নেই। সরলরৈখিক পদ্ধতি আর স্থির কিস্তি পদ্ধতি একই জিনিস, ঠিক আছে, একটাই ফর্মুলা। 2017 সালের অবচয় গণনা সহ নির্ণয় করো। তাইলে প্রথমে আমাদের মেশিনের অবচয়যোগ্য মূল্য বের করতে হবে। তো অবচয়যোগ্য মূল্য কি? মেশিনের ক্রয় মূল্য যোগ বহন খরচ যোগ সংস্থাপন খরচ কত হবে? 5,40,000 টাকা। এরপর ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দেব, বাদ দিলে কত হবে? 4,90,000 টাকা মেশিনের অবচয়যোগ্য মূল্য। তো মেশিনের অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে দিলে 17 সালে অবশ্যই বের হয়ে যাবে। তো 4,90,000কে 10 দিয়ে ভাগ করলাম, 49,000 টাকা। ক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। খ নম্বর প্রশ্ন বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও 17 সাল। আমরা কত সালে মেশিনটা ক্রয় করছি? 17 সালে। তাহলে ক্রয়ের জন্য একটা জাবেদা আগের অঙ্কটার মতো, 1 নম্বরটার মতো, একের খর মতো। ক্রয়ের জন্য একটা জাবেদা আর অবচয়ের জন্য 2টা জাবেদা। তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 5,40,000 টাকা ক্রয় করা হলো। এরপর অবচয় হিসাব ডেবিট 49,000 টাকা, পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 49,000 টাকা। আয় সারাংশ হিসাব ডেবিট 49,000 টাকা, অবচয় হিসাব ক্রেডিট 49,000 টাকা। ঠিক আছে, খ নম্বর প্রশ্ন চলে গেল। গ নম্বর প্রশ্ন বলছে প্রথম 2 বছরে মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। অবচয় সঞ্চিতি হিসাব আর পঞ্জীভূত অবচয় হিসাব একই, তাইলে যেহেতু হিসাব বলছে খতিয়ান, তাহলে 2 বছরে খতিয়ান বের করতে বলছে। আচ্ছা, কি মেশিন হিসাব বের করতে বলছে আর অবচয় হিসাব। তাহলে 2 বছরে মেশিন হিসাবটা কিভাবে বের করবে? দেখো, প্রথম বছরে মেশিন হিসাব তো বসাইতে পারবো। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ছিল। তাহলে ডেবিট করে জের বসাই দিলাম, 5,40,000 টাকা জের হয়ে গেল ডেবিট। এখন 18 সালে তো আর মেশিন ক্রয় করা হয়নি, 18 সালে তো ওই আগের মেশিনটাই রয়েছে, তাই না? এই জন্য 18 সালে 31 ডিসেম্বর ব্যালেন্স বিডি দিয়ে সরাসরি জেরের ঘরে ওই 5,40,000 টাকাই দেখাই দেবো। বুঝতে পারছো? ও এরপর 19 সালে বললেও তাই, 19 সালেও 31 ডিসেম্বর দিয়ে ব্যালেন্স বিডি দিয়ে সরাসরি জেরের ঘরেও 5,40,000 টাকা বসাই দিতাম। বুঝতে পারছো? এটা মেশিন হিসাব গেল। পঞ্জীভূত অবচয়, পঞ্জীভূত অবচয় কি আমরা একটা হিসাবে পাই না? পঞ্জীভূত অবচয় এর বিপরীত হিসাব থাকবে অবচয় হিসাব। তাহলে পঞ্জীভূত অবচয় ক্রেডিট হয়। তো ক্রেডিট ঘরে 49,000 টাকা বসাইলাম, অবচয় হিসাব বিবরণী ঘরে দিয়ে দিলাম। 2018 সালেও তাই করলাম, যে ক্রেডিট যে 49,000 টাকা প্রথম বছরে, দ্বিতীয় বছরে 49,000 টাকা। তাহলে ক্রেডিট যোগ হয়ে গেল কি হলো? 98,000 টাকা। ওকে, এরপর 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা রাজশাহী বোর্ড 2017-তে এসেছিল। এটা কি বলেছে দেখো, মাহনা ট্রেডার্স 2016 সালে 1 জানুয়ারি তারিখে 2 লাখ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে 20,000 টাকা। ওকে, প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে কোম্পানি হিসাব বন্ধ করে এবং স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে। তাই 5 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক অবচয় খরচের পরিমাণ কত? আগের প্রশ্নের মতো অবচয় বের করতে বলছে। তাইলে অবচয় বের করব সরলরৈখিক পদ্ধতিতে। কিভাবে বের করব? অর্জন ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। তো অর্জন ব্যয় কত ছিল? 2 লাখ টাকা, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, আয়ুষ্কাল ছিল 10 বছর। তো 2 লাখকে 20,000 থেকে 2 লাখ থেকে 20,000 মাইনাস করবো, 10,000 দ্বারা ভাগ করবো, কত হবে? 18,000 টাকা। এটাই হলো ক নম্বর প্রশ্নের সমাধান। 2016 সালের অবচয় সংক্রান্ত জাবেদা দাও। 2016 সালে অবচয় সংক্রান্ত জাবেদা জানি আমরা দুইটা, অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট 18,000 টাকা। আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট 18,000 টাকা। ঠিক আছে, এইটা একদম সহজ ছিল। 2016 ও 17 সালে পঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো। হিসাব তৈরি করতে বলছে, তো কি করব? 2016 সালে অবচয় হিসাব পেয়ে গেছে 18,000 টাকা, এটা ক্রেডিট যে ছিল। পঞ্জীভূত অবচয় যেহেতু বলছে, তো অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাহলে ক্রেডিট করে বসবে, এখানে অবচয় হিসাব বসবে। তো 2017 সালেও কি করতে হবে? আবার অবচয় দিতে হবে 18,000, অবচয় পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, অবচয় ডেবিট। ঠিক আছে, তো এটা 18,000 টাকা দিয়ে দিলাম। তো 18 কত হবে? 36,000 টাকা। এরপর 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। হাবিব ম্যানুফ্যাকচারিং কোম্পানি 1 জানুয়ারি 2012 সালে 4,90,000 টাকার একটি মেশিন ক্রয় করেন। ওকে,
মেশিনটি প্রত্যাশা করে মেশিনটি মোট 18,000 ঘন্টা ব্যবহার করা যাবে। দেখো, খেয়াল করো, আমরা কিন্তু এ পর্যন্ত এই কোয়ালিটির একটা অঙ্ক করি নাই, ঘন্টা হার পদ্ধতিতে একটা অঙ্কও করি নাই, এটা প্রথম আসতেছে। এর আগে 7টা অঙ্ক, অলরেডি 8টা অঙ্ক হয়ে গেছে, ঘন্টা হার পদ্ধতি করিনি। তো এটা কিন্তু প্রথম করতেছি। দেখো, আজকাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য কত? 40,000 টাকা। মেশিনটি 2012 সালে 2,500 ঘন্টা, 2013 সালে 2,800 ঘন্টা, 2014 সালে 3,200 ঘন্টা এবং 2015 সালে 3,500 ঘন্টা ব্যবহার করা হয়েছিল। এটা রাজশাহী বোর্ড 2016 সালে কিন্তু এসেছিল এই প্রশ্নটা। তো দেখো, এই যে প্রতি বছরে বের করব আমরা যখন, তখন তাদের ঘন্টা দেখব, যে ব্যবহৃত ঘন্টাগুলো দেখব। তো এখানে ক নম্বর প্রশ্ন বলছে ঘন্টা প্রতি মেশিনের অপচয়ের পরিমাণ নির্ণয় করো। তো ঘন্টা প্রতি মেশিনের অপচয় নির্ণয় করার জন্য মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। বাদ দিয়ে মোট ঘন্টা কার্যকরী ঘন্টা দ্বারা ভাগ করতে হবে। তো মেশিনের মোট মূল্য 4,90,000 বাদ 50,000 ভগ্নাবশেষ মূল্য, আর মোট কার্যকরী ঘন্টা কত ছিল? 18,000 টাকা। তো 18,000 টাকা ভাগ করে দিলাম, তো ভাগ করলে 25 টাকা হয়ে গেল। ঘন্টা প্রতি অবসয়ের পরিমাণ 25 টাকা হয়ে গেল। ক নম্বর প্রশ্ন বলছে কর্ম ঘন্টা হার পদ্ধতিতে মেশিনে 4 বছরের অবসয় সারণী তৈরি করো। তো অবসয় সারণী তৈরি করা মানে বছর, বার্ষিক ব্যবহার, অবচয়ের হার, বার্ষিক অবচয়, পুঞ্জীভূত অবচয়, এইভাবে এই 5টা ঘর কাটবো। ঠিক আছে, 4 বছরের জন্য বলছে, তাহলে এদিকে 4টা হবে। তো 2012 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল বছর বসাই দিলাম। এদের বার্ষিক ব্যবহার ঘন্টা যেটা দেওয়া আছে, 12 সালে 2500 ছিল, 13 সালে 2800 ছিল, 14 সালে 3200 এবং 15 সালে 3500 ছিল। তো এগুলো বসাই দিলাম। অবচয়ের হার 25 টাকা, 25 টাকা, 25 টাকা বসাই দিলাম। এরপর অবচয় কিভাবে নির্ণয় করব? তো এই যে ঘন্টাকে ঘন্টা প্রতি হার দ্বারা গুণ করতে হবে। তো মোট ঘন্টাকে ঘন্টা হার দ্বারা গুণ করলে যেটা বের হবে সেটাই হলো অবচয়। 2500কে 25 দ্বারা গুণ করলে 62,500 টাকা বের হয়, এটা হলো অবচয়। 2800কে 25 দ্বারা গুণ করলে 70,000 টাকা বের হয়, এটা 13 সালে অবচয়। 3200কে 25 দ্বারা গুণ করলে 80,000 টাকা বের হয়, এটা 14 সালে অবচয়। 3500কে 25 দ্বারা গুণ করলে 87,500 বের হয়, এটা হলো 15 সালে অবচয়। তো পুঞ্জীভূত অবচয় আমরা জানি প্রত্যেক আগের বছরের অবচয়ের সাথে পরের বছরের অবচয়গুলো যোগ করতে হয়। তো এই যে 62,500, 62,500, এরপরে 70,000 যাবে, যোগ হবে 1,32,500, এরপর 80,000 যাবে, 2,12,500 হবে, এরপর 87,500 যাবে, হবে 3 লাখ টাকা। তো এটা খ নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল। গ নম্বর প্রশ্ন বলছে 4 বছরে পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো। তো পুঞ্জীভূত অবচয় হিসাব তো আমরা জানি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, একটা করেই যায়, তাই না? তো এখানে কি হবে? অবচয় হিসাব 2012 সালে ক্রেডিট পাশে 62,500, তো কারণ 12 সালে 62,500 অবচয় হয়েছিল, এটাও জের দিয়ে দিলাম 62,500। 13 সালে অবচয় হয়েছিল 70,000, তাহলে অবচয় হিসাব এখানে দিয়ে ক্রেডিট করে 70,000। তো আগে ক্রেডিট আর পরে ক্রেডিট দুইটা যোগ করলে 1,32,500। এরপর 14 সালে অবচয় হয়েছিল 80,000, এটাও দিয়ে দিলাম ক্রেডিট করে, তো জের নামায় দিলাম 1,32,500 যোগ 80,000 সমান 1,12,500। এরপর 15 সালের অবচয় ছিল 87,500, এটাও ক্রেডিট করে, তো ক্রেডিট যে যোগ করে দিলাম, কত হলো? 3 লাখ টাকা। ঠিক আছে, তো এইটাই ছিল 4 নম্বর প্রশ্নের সমাধান। রাজশাহী বোর্ড 2015 অবচয় অধ্যায় থেকে বা এই অধ্যায় থেকে কোনো ম্যাথ আসেনি, যার কারণে এখানে আর আলোচনার বিষয়ে দরকার নেই, ম্যাথ আসে নাই তো, তাই না? তো আশা রাখি তোমরা এটা রাজশাহী বোর্ডের অঙ্কগুলো বুঝতে পারলে। যদিও না বুঝতে পারো, যদি বা কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দেবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা যদি না পাও, তাহলে পার্সোনাল ফেসবুকে আমাকে নক দিতে পারো, সেখানেও আমাকে পাবে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।